ওয়েলকাম টু আওয়ার এসএস একাডেমি। আমি তোমাদের অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2027 তাদের জন্য গুরুত্বপূর্ণ যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা পেজগুলি আছে তার জীবনবিজ্ঞানের সমস্ত পেজের একদম এমসিকিউ থেকে শুরু করে লং কোশ্চেনের অ্যান্সার সব সম্পূর্ণটারই ডিটেল সমাধান দেব। তাই তোমরা যদি এই ভিডিওটি উপকার পাও বা তোমাদের মনে হয় এরকম ভিডিও দরকার, তাহলে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও যাতে তোমরা পরপর দেখে নিতে পারো আমি আপলোড করার সাথে সাথে। চলো তাহলে শুরু করা যাক। আজকে প্রথম ভিডিওতে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রটি আছে সেটি আলোচনা করব। এরপর পরপর যে 1 থেকে 11 পেজ আছে আমি পরপর ভিডিও দিতে থাকবো, তোমরা সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে অ্যান্সারগুলো দাগ দিয়েও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, বা আমি যদি তোমাদের লেখাগুলো পড়তে অসুবিধা হয় আমি আবার টাইপও করে দিয়েছি। প্রথমে পেজটা দিয়ে রাখছি, পুরো পেজটা, এরপর দেখো শুরু করছি। প্রথমে আছে দেখো বিভাগ ক, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে মেকে যায়, এটি কাণ্ডের। আমরা জানি দেখো আলোর দিকে মানে আলোর গতিপথ অনুযায়ী যদি চলে বা যে কোনো উদ্দীপকের গতিপথ অনুযায়ী চললে সেটা হচ্ছে ট্রপিক চলন। আর আলো যেহেতু বলেছে আলো মানে ফটো, ফোটো মনে রাখবে যে ফোটোট্রপিক মানে আলোর দিকে চলন। ফোটোন্যাস্টিকটায় তোমরা যেমন না গুলিয়ে ফেলো, ফোটোন্যাস্টিক হবে না, কারণ আলোর তীব্রতা বলছে না, ন্যাস্টিক চলন মানে তীব্রতা হবে, মানে যেদিকে তীব্রতা বেশি আলো সেদিকে বাঁকবে, কিন্তু এখানে আলোর দিকে মানে উৎসের অভিমুখের দিকে বাঁকছে, তাই এটা হবে ফটোট্রপিক চলন। ক্ষয়েরটা এরপর আছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হলো ক্ষয়েরটা TSH হরমোন, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এরপর আছে দেখো 1.3 তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখলে এই দশাটি হচ্ছে মেটাফেজ দশা। আমরা জানি মেটাফেজ দশাতেই ক্রোমোজোমগুলি পরপর কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে অর্থাৎ বিষুব তলে সাজানো থাকে। এরপর 1.4 মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হলো লঘু মস্তিষ্ক। কোষের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোষ অঙ্গাণুটি হলো রাইবোজোম। মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত ভি আকৃতির পেশির নাম হচ্ছে মায়োটম পেশি। বাদবাকি যে অপশানগুলো আছে এগুলো কিন্তু একটাও মাছের সাথে সম্পর্কিত নয়। এগুলো যদি তোমরা বইটা পড়ে থাকো তাহলে দেখবে যে এটা কিন্তু পাখিদের থাকে বাকি অপশানটা, আর মায়োটম পেশিটা হচ্ছে মাছের দেহে দেখা যায়। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখো ভালো করে। এরপর আছে কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশাটির নাম লেখো। এটা হচ্ছে এস দশা অর্থাৎ সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে দেখে রেখো। প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হলো, এটা হচ্ছে কর্নিয়া। এছাড়াও যে আমরা জানি চোখের মোট 4টি প্রতিসারক মাধ্যম রয়েছে, সেগুলো পরপর তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে আমাকে বলো, কিন্তু না হলে আমি পরের দিন বলে দেব, পরের ভিডিওতেই বলে দেব। এরপর দেখো 2-এর দাগে আছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 1 নম্বর কোশ্চেনে আছে 2.1 মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হলো ছানি বা ক্যাটারাক্ট। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। দেখো কোষ বিভাজনের প্রোফেজ দশায় নিউক্লিওলাস বলো বা নিউক্লিয় পর্দা বলো এগুলো অবলুপ্তি ঘটে, কিন্তু যদি কোনো কিছুর পুনরাবির্ভাব ঘটে এরকম কোশ্চেন থাকে, সে যাই হোক যে কোষ বিভাজনের কোন দশায় কোনো কিছু পুনরাবির্ভাব হয় সে অ্যান্সারটা কিন্তু টেলোফেজি হবে, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। এরপর দেখো 2.3 মানুষের মস্তিষ্কের 3টি স্তর বিশিষ্ট আবরণকে বলে মেনিনজেস।
এরপর আছে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। দেখো এখানের কোশ্চেনগুলো সত্য বা মিথ্যা নিরূপণ করতে বলেছে, এটা কিন্তু একদম সত্য। সেন্ট্রোজোমে নিষ্ক্রিয় থাকে কারণ মানে স্নায়ুকোষ বিভাজন হয় না, কারণ সেন্ট্রোজোম হচ্ছে স্নায়ুকোষের যে সেন্ট্রোজোম সেটা নিষ্ক্রিয় থাকে, সক্রিয় থাকে না। আর সেন্ট্রোজোম সক্রিয় না থাকলে কোষ বিভাজন হবে না। শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি, এটা মিথ্যা, কারণ এটা মিশ্র গ্রন্থি। নিউক্লিওটাইডের ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেন ঘটিত বেস থাকে। দেখো নিউক্লিওটাইডের ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস এবং ফসফেট গ্রুপ থাকে, কিন্তু এখানে শুধু ডিঅক্সিরাইবোজ শর্করা নাইট্রোজেন ঘটিত বেসই দেওয়া আছে, তাই এটি মিথ্যা হবে। এরপর এ স্তম্ভ আর বি স্তম্ভ মিলাতে বলেছে। আমি একদম মিলিয়ে লিখেছি। ক্রোমোজোমীয় চলন হচ্ছে অ্যানাফেজ দশায় দেখা যায়, র্যানভিয়ারের পর্ব অ্যাকশনে দেখা যায়, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। এরপর 2.10 আছে, বিসদৃশ্যটি বেছে লেখো। অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। এখানে আমরা দেখো অ্যান্সার হচ্ছে ইউরাসিল, কারণ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এগুলো সব ডিএনএতেও থাকে, আরএনএতেও থাকে, কিন্তু ইউরাসিলটা ডিএনএতে থাকে না, কেবলমাত্র আরএনএতেই থাকে। ডিএনএতে ইউরাসিলের বদলে কি থাকে তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে লিখতে পারো। এবার 11টা, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ? অ্যান্সার হবে জিব্বেরেলিন। এরপর দেখো বিভাগ কয়ে নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2 বা 3টি বাক্যে লিখতে বলেছে। আমি এখানে অ্যান্সারগুলো দিয়ে রাখছি, কোনো অ্যান্সার হয়তো একটু বেশি করেও দিয়ে রাখতে পারি, যাতে তোমরা সবসময় যদি ছোট করে পড়ে যাও তাহলে কিন্তু যে 2 নাম্বার মানে 2টা পয়েন্টই পড়বে, তাহলে পরীক্ষার সময় হয়তো একটা ভুলে গেলে কিন্তু 3টা পড়ে রাখলে দেখবে যে 2টো ভালো করে মনে রাখতে পারবে অন্তত। তাই সবসময় একটু বেশি পড়ে যাওয়ার চেষ্টা করো। দেখো আপদকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের 2টি কাজ উল্লেখ করো। এখানে রাগ, ভয়, মানসিক চাঞ্চল্য বা আবেগ বেড়ে গেলে, অর্থাৎ আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে অ্যাড্রিনালিন রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে, চক্ষুর উপর প্রভাব বিস্তার করে বা ত্বকের উপর প্রভাব বিস্তার করে উত্তেজনাকে কমিয়ে দেহকে বিপদমুক্ত রাখে, তাই এটি আপদ বা সংকটকালীন হরমোন নামে পরিচিত। এবার এটা কিভাবে রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে, চক্ষুর উপর প্রভাব বিস্তার করে, ত্বকের উপর প্রভাব বিস্তার করে, এগুলো আমি লিখে দিয়েছি। তোমরা এখান থেকে কিন্তু দেখে করে নিতে পারো, একদম রেডি করে দিচ্ছে। তোমরা এখান থেকে যদি উত্তর লিখেও এই একই অ্যান্সার লিখলে কিন্তু তোমরা পুরো নাম্বারই পেয়ে যাবে। আর দেখো আমি তোমাদেরকে বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটাও দিয়ে রাখছি, যদি তোমরা সহায়িকা দেখে পড়তে চাও নোট না দেখে তাহলে এটাও করতে পারো। তাই আমি দিয়ে রাখলাম যে রায়মার্টিনের নয়, হ্যাঁ রায়মার্টিনের যে সহায়িকাটা তার যদি পেজ 78 খোলো তাহলে দেখবে 40 নাম্বার কোশ্চেনে এটা আছে। তবে আমার এটা আগের ইয়ারের বই, এই ইয়ারে হয়তো পেজ নাম্বার একটুও চেঞ্জ হতে পারে, তবে তো কাছাকাছি থাকবে, তোমরা দেখে নাও, বা আমি ফটোটাও দিয়ে রেখেছি, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো যদি খুঁজতে অসুবিধা হয়। এরপর 2 দাগের কোশ্চেন, মানুষের গমনে কঙ্কাল পেশির 2টি ভূমিকা। মানুষের গমনে কঙ্কাল পেশির 2টি ভূমিকা হলো, কঙ্কাল পেশি অস্থির সঙ্গে টেন্ডনের মাধ্যমে যুক্ত থেকে পেশি সংকুচিত ও প্রসারিত হয়ে অস্থিকে টানে, ফলে হাত পা নড়াচড়া করতে পারে এবং চলন সম্ভব হয়। আর যুগ্মভাবে কাজ করে অঙ্গ সঞ্চালন করা, কঙ্কাল পেশি সাধারণত জোড়ায় জোড়ায় কাজ করে, একটি পেশি সংকুচিত হলে অপরটি প্রসারিত হয়, এর ফলে হাঁটা, দৌড়ানো ইত্যাদি সমন্বিত ও নিয়ন্ত্রিত গমন সম্ভব হয়। এইটার যে বই অ্যান্সার দেওয়া আছে সেটা অনেক বড় আছে, সেখান থেকে বই বা সহায়িকা কোনো থেকেই ঠিকমতো করতে পারবে না, তাই আমি ছবিটা দিচ্ছি না এখানে। এটা এই অ্যান্সারটা লেখার চেষ্টা করো, তবে মাঝে মাঝে প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেক হতে পারে, তাহলে তোমরা সেটা একটু দেখে নিও বা আমাকে কমেন্ট করেও বলতে পারো, হয়তো আমার চোখে পড়ছে না কোনো টাইপিং মিস্টেক যদি থাকে। এরপর ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে 2টি পার্থক্য, আমি এখানে 5টা দিয়ে রেখেছি, বইটাই দিয়েছি পেজ নম্বর 18, বই নয় সরি সহায়িকারে
অ্যান্সার। তবে এখানে আমি বলবো উদ্দীপকের প্রভাবটা তোমরা করবে আর হরমোনের প্রভাবটা, এই দুটো পয়েন্ট করবেই। তারপর এবারে তোমরা যে কোনো করতে পারো, তবে 1 নম্বর আর 4 নম্বর এই দুটো পয়েন্ট করে রেখো। কৃষিকার্যে অক্সিন হরমোনের দুটি ভূমিকা। 4 নম্বর কোশ্চেন। অঙ্গের অকাল পতন রোধ করতে সাহায্য করে, যেমন লেবু, আম, আপেল প্রভৃতি গাছের ফুল, ফল, পাতার অকাল পতন রোধে গাছে অক্সিজেন স্প্রে করা হয়। এছাড়া আগাছা নিধনে, যেমন চাষের জমিতে অবাঞ্ছিত আগাছা দমনে MCPA 240 প্রভৃতি প্রয়োগ করা হয়। মানে চাষের জমিতে যা চাষ করা যায় সেটা ছাড়া যে আগাছা জন্মায় সেগুলো দমনে MCPA 240 এগুলো হচ্ছে কিন্তু কৃত্রিম অক্সিজেন, এগুলো ব্যবহার করা হয়। এছাড়া বীজহীন ফল গঠনে, মানে কলা, আঙুর, পেঁপে, টমেটো এইসবে যাতে বীজবিহীন ফল হয় সেই ফল গঠনেও অক্সিজেন প্রয়োগ করলে, মানে গঠন করতে অক্সিজেন যদি প্রয়োগ করে তাহলে ডিম্বাশয় দ্রুত বীজহীন ফলে পরিণত হয়। এইটার কোশ্চেনটা তোমরা সহায়িকায় যদি পেজ নম্বর 42 আমার কাছে যে বইটা আছে 14 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে। তোমরা এখান থেকেও করতে পারো বা আমি যে অ্যান্সারটা দিয়েছি সেটাও করতে পারো। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য নিরূপণ করো। এই কোশ্চেনটাও দেখো সহায়িকায় ভালো করে দেওয়া আছে, তাই আমি আর টাইপ করিনি। পেজ নম্বর 190 এবং আমি ফটোটাও দিয়ে রাখছি, তোমরা দেখে নিতে পারো। এরপর 6 প্রাণীদের মাইটোসিস কোষ বিভাজনে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে। দেখো, প্রাণীদের মাঝ বরাবর কোষ পর্দায় সৃষ্ট ভাঁজ ক্লিভেজ ভিতরের দিকে ক্রমশ ঢুকে এসে মাতৃকোষকে দুটি অপত্য কোষে বিভাজিত করে। এখানে যেই ক্লিভেজ পয়েন্টটা, এটা কিন্তু ভালো করে মনে রেখো। এটা শর্ট কোশ্চেনও দিতে পারে যে প্রাণীদের মাইটোসিস কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস কেমন পদ্ধতিতে ঘটে বা কী পদ্ধতিতে ঘটে, তখন কিন্তু ক্লিভেজ অপশানটাই থাকবে এবং ক্লিভেজ অপশানটা তোমাদের করতে হবে। আর এই প্রাণী কোষে সাইটোকাইনেসিস টেলোফেজ দশার শুরুতে আরম্ভ হয়। এখানে আমি ছবিটাও দিয়ে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে। এটা দেখো সোজা ডায়াগ্রাম, কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না যে ছবিটা আঁকো, কিন্তু তোমরা যদি এঁকে দাও তাহলে পরীক্ষকের খাতায়, মানে খাতার উপর তোমার খাতাটা দেখে একটা ইমপ্রেশন ভালো তৈরি হবে। ওভারঅল যে খাতায় নাম্বারটা সেটা একটু ভালো পড়বে বা ফুল নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। তাই যেগুলোই তোমরা ছবি দেওয়া যাবে সেগুলো কিন্তু অবশ্যই দেবে। আর আমি যেগুলো ছবি দেওয়া যাবো আমি সবগুলোই দিয়ে দেব পরবর্তী কোশ্চেনের অ্যান্সারেও, যখন ছবি দেওয়া যাবে যে কোশ্চেনে আমি অবশ্যই দেব। এরপর দেখো বিভাগ ক্ষয়ের কোশ্চেন 4.2 প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব। এইটাও আমি সহায়িকায় যে অ্যান্সারটা আছে সেটাই এখানে ফটো দিচ্ছি, পেজ নাম্বার 127। তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি বেশি আর ডিটেলসে বলছি না, যেহেতু শুধু উত্তরগুলোই আলোচনা করছি, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। যদি কোনো কোশ্চেন আমার মনে হচ্ছে যে আলোচনা করা দরকার আমি করছি, বা তোমাদের যদি মনে হয় যে এই কোশ্চেনগুলো আলোচনা করতে হবে তাহলে কমেন্ট করে জানাবে, আমি আরও ডিটেলসে বলবো। দূরের বস্তু দেখার ক্ষেত্রে কিভাবে উপযোজন ঘটে। দেখো, দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশির শিথিলীকরণ, মানে লেন্স সরু বা পাতলা হতে হবে, তবে দূরের বস্তু দেখতে পাওয়া যাবে। মানে চোখটা দেখবে দূরের বস্তু দেখতে গেলে একটু বেশি খুলতে হয়, তাই লেন্সটা লম্বা হয়ে যায় আর লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। এরপরে এরই অথবার কোশ্চেনটা আছে, উদাহরণসহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। এই অ্যান্সারটা তোমরা তোমাদের নিজেদের যদি 7টা বই থাকে তার 35 নম্বর পেজে পেতে পারো, বা পেজটা 1-2 নম্বর পেজ এধার ওধার হতে পারে, তোমরা তবে আশপাশেই থাকবে, দেখে নিতে পারো। মানে গমন আমরা কেন করি? 1 নম্বর খাদ্য খুঁজতে যাই বা খাদ্য জোগাড়ে যাই, খাদক প্রাণী থেকে আত্মরক্ষা বা কোনো কিছু, মানে আমরা যদি আত্মরক্ষার তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আশ্রয় বা বাসস্থান খোঁজেও আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে গমন করি। এই কোশ্চেনটা খুবই সহজ, তোমরা নিজেদের মতো করতে পারবে। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। দেখো, পাখি উড্ডয়নে পালক কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাহায্যকারী প্রধান অংশ। ওড়ার সময় দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, তাপরোধক হিসেবে কাজ করে, পরশিন্দু রূপে কাজ করে, বাহ্যিক আঘাতের থেকে দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষাও করে। কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে।
কোষ বিভাজনের তাৎপর্য কোষের সংখ্যা বৃদ্ধি ও পরিপূর্ণতার মাধ্যমে জীবদেহের বৃদ্ধি, ক্ষতপূরণ, বংশগত বৈশিষ্ট্যের সঞ্চালন। অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে? দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন কিন্তু একদম যেগুলো ব্যাকটেরিয়া বলো বা এককোষী যেগুলো অনুন্নত জীব তাদেরই কিন্তু দেখা যায়। অ্যামাইটোসিস হলো সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়া, মানে মাইটোসিসে আরে কী হয়, প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, তারপর সাইটোপ্লাজম বিভাজিত হয়। কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনে দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা দেখো এখানটায় সরাসরি কিন্তু বিভাজিত হচ্ছে। প্রথমে নিউক্লিয়াস লম্বাহের ডাম্বেল আকৃতি ধারণ করে, এরপর নিউক্লিয়াসের মাঝখানে খাঁজ সৃষ্টি হয়ে তা দুই ভাগে বিভক্ত হয়। নিউক্লিয় পর্দার অবলুপ্তি কিন্তু ঘটে না। মাইটোসিসে কিন্তু নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, মাইটোসিস বা মিওসিস দুটোতে। নিউক্লিওলাস বিভাজনের সাথে সাথেই সাইটোপ্লাজম ও কোষ পর্দা বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই ছবিটাও কিন্তু অবশ্যই দিবে। মাইটোসিসের প্রোফেজ দশার তিনটি বৈশিষ্ট্য। দেখো, প্রোফেজ দশায় কিন্তু অবলুপ্তি ঘটে 1 নম্বর, আর ক্রোমাটিন সূত্রগুলি কিন্তু জালিকাকার হয়ে বা ঘনীভূত হয়ে কুণ্ডলীকরণের মাধ্যমে মানে স্থূল ক্রোমোজোম গঠন করে। প্রোফেজে স্থূল হয় বলেই আমরা কিন্তু মেটাফেজে ক্রোমোজোমকে স্পষ্ট দেখতে পাই, কারণ সেখানে স্থূল হয়ে যায় ক্রোমোজোমটা বা স্পষ্ট হয়, জালিকাকারে ছড়ানো থাকে না। দেখো, ডিহাইড্রেশন মানে এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। মানে দেখো, জল, মনে করো আমরা পুকুরে যদি একটা গামছা ফেলে দিই বা জাল ফেলে দিই, তাহলে কিন্তু টা পুকুরে ফেলে দেওয়ার পর দেখা যাবে না, কিন্তু আমি জল যদি গামছায় বলো বা জামা কাপড় কাচার সময় বলো বা জাল, যদি জল সেটা থেকে নিংড়ে দিতে থাকি তাহলে কিন্তু বেশি স্পষ্ট হতে থাকবে, বা পাকাতে থাকি তাহলে কিন্তু স্পষ্ট হবে। সেই ঘটনাটাই প্রোফেজে ঘটে। যেমন ডিহাইড্রেশন, এই দশায় মানে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হবে। ক্রোমোজোম গঠন, এটাও কিন্তু ক্রোমোজোমটা ওই জল বিয়োজন করছে, আবার কুণ্ডলীকরণের মাধ্যমে স্থূল ক্রোমোজোম গঠিত হয় বা আস্তে আস্তে স্পষ্ট হয়। আর নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি, প্রোফেজ চলাকালীন নিউক্লিওলাসটি আকারে ক্রমশ ছোট হতে থাকে এবং এই দশার শেষে নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা অবলুপ্তি হয়ে যায়। ভালো করে কিন্তু মনে রাখবে, প্রোফেজ দশায় নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, আর টেলোফেজ দশায় অর্থাৎ ক্যারিওকাইনেসিসের শেষ দশায় নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা কিন্তু আবার পুনরাবির্ভাব ঘটবে। প্রথমে শর্ট কোশ্চেনেও কিন্তু এটা পড়েছি। কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি সমস্যা হয়? কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত ও দ্রুত হারে ঘটবে, দিয়ে টিউমার সৃষ্টি হবে, তা শরীরের অন্য অংশে ছড়িয়ে ম্যালিগনেন্ট বা ক্যান্সার সৃষ্টি করতে পারে। ত্রুটিপূর্ণ জিনযুক্ত অস্বাভাবিক কোষ তৈরি হয়ে বিভিন্ন জিনগত রোগের সম্ভাবনাও বৃদ্ধি পায়। দেখো, প্রায় সব কোশ্চেনের অ্যান্সারই আমি দিয়ে দিয়েছি, শুধু ছবি যে দুটো আছে মানে একটারই অথবা ছবি, সেই ছবি বাদে সকল অ্যান্সার কিন্তু আমি দিলাম, এবং যেগুলো আমার মনে হয়েছে যে আলোচনা করা দরকার সেগুলো আমি করে দিয়েছি। যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে প্রশ্নবিচিত্রার বাইরেও আমাকে বলতে পারো, তাহলে আমি একদম খাতায় কলমে করে বা বোর্ডে করিয়ে দেখিয়ে দিতে পারি। চলো তাহলে আজকে এই পর্যন্তই। প্রশ্নবিচিত্রার সলিউশন আমি পরপর নিয়ে আসছি। তোমরা যদি উপকৃত হও বা এই অ্যান্সারগুলো দেখে তোমাদের সুবিধা হয় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও, পারলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে। আবার পরের ভিডিওতে দেখা হবে, কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে কারা আমার ভিডিওটা দেখছো, বা তোমাদের মাধ্যমিকে কত টার্গেট রাখছো জীবনবিজ্ঞানে সেটাও একটু কমেন্ট করে জানিও, কারণ প্রথম থেকেই তোমাদের টার্গেটটা ঠিক করে রাখতে হবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়াশুনো স্টার্ট করে দাও, নাহলে কিন্তু টার্গেট না ঠিক করলে তোমরা কিন্তু পারবে না। চলো তাহলে আজকে এই পর্যন্তই।